আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন বাইডেন। পরিষ্কার হচ্ছে হোয়াইট হাউসের পথ। ট্রাম্পের নানা অভিযোগ। করোনার সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। শীত আসার আগেই বাড়ছে করোনা সংক্রমণের হার। 24 ঘন্টায় শনাক্ত 1469, মৃত্যু 15। পদ্মায় বসল 36তম স্পেন, আর বাকি মাত্র 5। দৃশ্যমান 5400 মিটার। চালু হলো 100 টাকা প্রিমিয়ামের বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। দরিদ্রদের কাছে পৌঁছাবে সেবা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতে আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন ডেমোক্র্যাট জো বাইডেন, আর নেভাদা ও জর্জিয়ায় লিড নিয়েছেন আরও আগে। 4 অঙ্গরাজ্যের ফলাফল এখনও ঝুলে থাকলেও পাল্লা ভারী বাইডেনেরই। হোয়াইট হাউসের পথ বাইডেনের জন্য এখন অনেকটাই পরিষ্কার। বাইডেনের ইলেকটোরাল ভোট 264 আর ট্রাম্পের 214। ম্যাজিক ফিগার 270-এ পৌঁছাতে ট্রাম্পকে সবগুলো অঙ্গরাজ্যেই জিততে হবে। এ পরিস্থিতিতে বারবারই কারচুপি, প্রতারণা সহ নানা অভিযোগ করছেন তিনি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। গুরুত্বপূর্ণ জর্জিয়ায় এগিয়ে থাকায় হোয়াইট হাউসে প্রবেশের পথ আরও মসৃণ হল ডেমোক্র্যাট জো বাইডেনের। জর্জিয়ায় ইলেকট্রাল ভোটের সংখ্যা 16। জর্জিয়ায় পিছিয়ে থাকলেও সময় বাড়ার সাথে সাথে এগোতে থাকেন বাইডেন। এক পর্যায়ে লিডও নিয়ে নেন। পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান মাত্র 20,000 ভোটে। সেখানে এখনও লক্ষাধিক ভোট গণনা বাকি। আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। 2 রাজ্যেই এগিয়ে আছেন ট্রাম্প, তবে 6 ইলেকটোরাল ভোটের নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। 270 ইলেকট্রাল ভোট পেতে হলে ট্রাম্পকে সবগুলো অঙ্গরাজ্যেই জিততে হবে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আইনসম্মতভাবে ভোট গুনলে তিনিই বিজয়ী হবেন। তবে একেবারেই ধীরস্থির বাইডেন। সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন তিনিই যে বিজয়ী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের টালমাটাল অবস্থায় পদত্যাগ করলেন তার বিশ্বস্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এছাড়া মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ হয়ে গেছে। ভোট গণনা বন্ধের আশায় ট্রাম্পের প্রচার শিবির মামলাটি করেছিল। পাশাপাশি সব ভোট গণনার দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো, ডেট্রয়েট, মিনিয়াপলিস, ওরেগন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় একটি সুসমন্বিত রোড ম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আসেম সদস্য দেশগুলির অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে পূর্বে ধারণকৃত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। The COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face these crises. The G7, G20, OECD countries, multilateral development banks, and international financial institutions will have to play vital role to bail out the LDCs and developing nations affected by the pandemic by increasing fiscal stimulus, concessional finance,
and debt relief measures. শীত মৌসুম আসার আগেই করোনায় দৈনিক সংক্রমণের হার বাড়ছে। আজও নতুন করে ১,৪৬৯ জন সংক্রমিত হয়েছে, মারা গেছে ১৫ জন। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যা। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩,৩৫,০২৭ জন। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ৭৬,৪১২ জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের ২৪৪তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১৪টি ল্যাবে। ১৩,৫২১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৪৬৯। শনাক্তের সংখ্যা বেড়ে ৪,১৭,৪৭৫। নতুন ১,৪৩৯ জন সহ সুস্থ হয়েছে ৩,৩৫,০২৭ জন। শীত মৌসুম আসার আগেই বাড়ছে দৈনিক সংক্রমণের হার। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৩,১৫৪ জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে ১,১৯৪ জন। সবচেয়ে কম আক্রান্ত ময়মনসিংহ বিভাগে। করোনায় ৬০ মানুষের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। এ পর্যন্ত মারা গেছে ৩,১৫১ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সীর মধ্যে ১,৫৯০ জন। দেশে পুরুষ মৃত্যুর হার ৭৬.৯৭%। নারী মারা গেছে ২৩.০৩%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৪,১৮,৪২৩ জনের। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান সেতুর ৫,৪০০ মিটার। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর আগে গত ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান বসানো হয়। বাকি রয়েছে মাত্র ৫টি। এছাড়া সেতুর ২,৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১,০৪১টির বেশি বসানো হয়েছে, আর ২,৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসেছে ১,৫০০টির বেশি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। ২০২১ সালেই স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জিম্মি নয়, বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তদন্তের জুলুম ও মিথ্যাচার থেকে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার এমন অভিযোগ মিথ্যা এবং অসংলগ্ন। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পারে না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আলোহীন এবং আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই তো ঘুরপাক খাচ্ছে বিএনপি তথাকথিত আন্দোলনে জনগণ সাড়া না দেওয়াই তার প্রমাণ। জিম্মি তো নয়, বরং হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আজ ঐক্যবদ্ধ দেশের মানুষ। ১০০ টাকা প্রিমিয়ামে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ নিয়ে চালু হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। এর মাধ্যমে দরিদ্র মানুষের কাছে পৌঁছাবে বীমা সেবা। এছাড়া এই উদ্যোগ বীমা খাতের রূপ প্রকৃতি বদলে দেবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। মেহেদী হাসানের রিপোর্ট। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর তথ্য বলছে, দেশে মোট বীমা কোম্পানি আছে ৭৮টি। অথচ ২০১৭ সাল পর্যন্ত সেবার আওতায় ছিলেন মাত্র ১,৭০,০০,০০০ মানুষ। ওই বছর জীবন বীমা খাতে ৮,১৯৮ কোটি এবং সাধারণ বীমায় ২,৯৮১ কোটি টাকা প্রিমিয়াম জমা হয়। জিডিপিতে এ খাতের অবদান 0.56%, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আইডিআরএ বলছে, প্রিমিয়াম অনিয়মিত হলে পলিসি তামাদি হয়ে যায়। এমন নীতিসহ আরও বেশ কিছু কারণে বীমা খাত এখনও এত পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে বীমাকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার উপায় খুঁজছে ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা। তামাদি পলিসি যেগুলো হচ্ছে, সেটা আপনার আমাদের কিন্তু সমাজে এটার একটা বিরূপ প্রভাব থাকে। তো ওই ল্যাপসড পলিসিগুলোকে এই যে মুজিব বর্ষের একটা বিশেষ উপহার হিসাবে এটা আমরা চিন্তা করেছি যে এখানে আমরা কোনো লেট ফি এবং কোনো ফর্মালিটিস ছাড়াই তাদেরকে রিভাইভ হতে দিব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাধারণ বীমা কর্পোরেশন ১০০ টাকা প্রিমিয়ামে চালু করল বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। এ সেবার আওতায় ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। ১০০ টাকা দেওয়ার শক্তি বছরে আমার মনে হয় এদেশের সবারই কিছু না কিছু শক্তিটা আছে, কিন্তু সে পাচ্ছে কি, তার একটা হাতের আঙ্গুল নষ্ট হলে সে একটা অংশ পাচ্ছে, পার্সেন্টেজ পাচ্ছে।
ক্ষতিপূরণ। আবার সে যদি টোটালি ড্যামেজ ক্ষতি হয়ে যায়, সে যদি মারা যায়, ইন্তেকাল করে খোদা না খাত, বা একেবারে হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বা তার কোনো 2 হাত চলে গেল বা 2 পা চলে গেল, 2 চোখ চলে গেল, তখন সে কিন্তু 100% ওই বেনিফিটটা পাবে। সরকারি বেসরকারি সব বীমা কোম্পানি এ পলিসি চালু করতে পারবে বলে জানান বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সভাপতি। বললেন, এ সেবা বীমা খাতের আমূল পরিবর্তন বয়ে আনবে। যত বীমা কোম্পানি আছে সব বীমা কোম্পানি এটা অংশগ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে যাতে এটা সাধারণ মানুষের, হতদরিদ্র জনগণ থেকে আরম্ভ করে সবাই দ্বারে এটা যেতে পারে। বঙ্গবন্ধু নিজেও ছিলেন বীমা কর্মী, তাই এ খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আলফা ইন্স্যুরেন্সে ছিলেন উনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর একেবারে পাশেই সাভার আশুলিয়ায় রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ। দেখেও দেখছে না তিতাস। আর সিএনজি পাম্পের অবৈধ ব্যবসাও চলছে রমরমা। ঝুঁকিপূর্ণ হলেও হোটেল রেস্টুরেন্টে রান্নায় ব্যবহার হচ্ছে সিএনজি। সাভার প্রতিনিধি কামরুজ্জামান খানকে সাথে নিয়ে সাইদুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। এভাবে শত শত সিলিন্ডারে কাভার্ড ভ্যানে গ্যাস দেওয়ার কোনো নিয়ম নেই। সাভারের বেশিরভাগ সিএনজি পাম্পগুলো অবৈধ কাজটি করছে। আর রাত নামলেই চুরির মহোৎসব চলে। লালন সিএনজি পাম্প, এখানেও অবৈধভাবে গ্যাস দেওয়ার তথ্য রয়েছে। তথ্যের বিষয়ে জানতে গেলে পাম্পের কর্মচারীরা চড়াও হন 21-এর টিমের উপর। বারবার ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা। পাম্পের মালিক ক্যামেরায় কথা না বললেও এক প্রকৌশলী স্বীকার করলেন অবৈধভাবে গ্যাস দেওয়ার কথা। মাঝে আসে, মানে 2-1 মাস পর পর আসে হয়তোবা, কিন্তু আমরা কন্টিনিউ কখনো খাবার ফোন দিই না। প্রায় সব সিএনজি পাম্পের অবস্থা একই রকম। বিক্রি কম বলে অবৈধ বিক্রি অস্বীকার করছেন না পাম্প কর্তৃপক্ষ। অবৈধ হইলেও ধরাধরি সেরকম করেও না, আর আমরাও সবাই দেই, আমরাও দেই। সাভার, আশুলিয়া, নয়ারহাট, বাইপাইল সবখানেই অবৈধ কারবার। আচ্ছা, তো আমাদের মালিকের তো পারমিশন আছে। এটা তো আসলে ফ্যাক্টরির জন্য, ইন্ডাস্ট্রিয়ালের জন্য, এটা তার বাসা বাড়ির জন্য না। এইটা সম্পর্কে তো ধারণা আমার নাই, আমি বলতে পারবো না। তো এ তো গেল সিএনজি পাম্প। কলকারখানা ও বাসাবাড়িতেও আছে অবৈধ সংযোগ। ধামসেনা ইউনিয়নের মৌজার মেল এলাকায় এক মালিকের কয়েকটি বাড়িতেই জ্বলছে কয়েকশো চুলা। মালিক স্বীকার করলেন সংযোগ অবৈধ, তবে বৈধ করার চেষ্টা চলছে। বৈধভাবে যে প্রসেস, সেই প্রসেসটা সম্পূর্ণ এখন হয়নি। না, আপনারা এখনো বিল দেন না? না, ওইটা আমাদের করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি আর কি। তিতাসের স্থানীয় কর্মকর্তারা সব জেনেও যেন কিছুই জানেন না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 22 দিন পর বাজারে ফিরল ইলিশ। বেড়েছে দাম, শীতের সবজির দরে ক্রেতার অসন্তোষ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশার সংঘর্ষ, নিহত 4, আহত আরও 3 জন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21-এর সংবাদে। 22 দিন নিষেধাজ্ঞার পর বাজারে এসেছে ইলিশ। 1 কেজি আকারের ইলিশের দাম বেড়েছে আগের চেয়ে 50 টাকা। বিক্রি হচ্ছে 750 টাকা দরে। কয়েক দফা বন্যায় ফলন হানির প্রভাব কাটিয়ে শীতের সবজি আসছে বাজারে, তবে দাম বেশি। বিক্রেতারা বলছেন বাজার দর স্বাভাবিক হতে আরও সপ্তাহ 2 লাগবে। এদিকে চিনি ছাড়া সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। মফিউর রহমানের রিপোর্ট। গেল 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ইলিশ ধরা। 22 দিন পর বাজারে এসেছে ইলিশ। আকারভেদে দামেও রয়েছে ভিন্নতা। বিক্রেতারা জানালেন ইলিশের পর্যাপ্ত সরবরাহ আছে, তবে ক্রেতা কম। 1 কেজি সাইজগুলি আমরা বিক্রি করতেছি 750-800 আর কি, আর 1 কেজি নিচেরগুলি এগুলি 700 টাকা কেজি। আর যেগুলি 1.5 কেজি আছে, 1.5 কেজি আলা, তারপরে 400 গ্রাম, 1 কেজি 400 গ্রাম, এগুলি বেচতেছি 1900 টাকা কেজি। বেড়েছে চিনির দাম। প্রতি কেজি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এছাড়া ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। ডাউলের দাম বাড়ানো, ডাউল ঠিক আছে, কিন্তু চিনির দামটা একটু বেশি, হালকা কেজিতে 1-2 টাকার মতন বাড়ছে আগের থেকে। বাজারে এসেছে শীতের সবজি। দোকান ভরা শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ নানা সবজিতে।
দামে অসন্তুষ্ট ক্রেতারা। যে কোনো তরকারি কিনতে যাই 70 টাকা 80 টাকা, তুলনামূলক সব তরকারির দামই বেশি। এত দাম বেশি, আমরা কিভাবে একটা কিনতে পারবো? ফুলকপি আসছে, পাতাকপি আসছে, এগুলোর দাম মোটামুটি আছে, একটু বাড়তি। এটা কমবে, আমদামির উপরে কমে যাবে। যে বৃষ্টি বাদল গেলে না, অনেক ফুল ঝরিয়ে গেছে, এগুলো ঠিক হয়ে গেলে আবার দাম কমে যায়। কমতে শুরু করেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। আমদানি করা অন্য পেঁয়াজের কেজি 50 টাকা। দেশি ভিতরে বাজার চলছে মনে ভালো, হাই কোয়ালিটি যেটা ফ্রেশ সেটা 80 টাকা। কমেনি আলুর দাম, বিক্রি হচ্ছে 40 টাকায়। নতুন আলু না আসলে দাম কমবে না বলে জানান বিক্রেতারা। এছাড়া আগের দামই বিক্রি হচ্ছে সব রকম চাল সহ মাছ, মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। কুমিল্লা সিলেট মহাসড়কের কসবার সৈয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা যাওয়ার পথে একটি ট্রাক প্রথমে মাইক্রোবাসকে চাপা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে 7 জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে নারী ও শিশুসহ 3 জন মারা যায়। গুরুতর আহত 2 জনকে ঢাকায় পাঠানো হলে পথেই মারা যান 1 জন। নোয়াখালীতে নারীকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্যাতনের মামলায় প্রধান আসামি সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। সুধারাম থানার পরিদর্শক তদন্ত টমাস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এতে তার সাবেক স্বামীসহ মোট 4 জনের নাম উল্লেখ সহ আরও 3-4 জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করে। স্বাস্থ্যকর্মী রাবিয়া বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হঠাৎ একটি সিএনজি অটো এসে তুলে নেয় তাকে। ভেতরে থাকা সাবেক স্বামীসহ কয়েকজন মুখ চেপে ধরে নিয়ে যায় কবিরহাটের নবগ্রামে। সেখানে সাবেক স্বামী ও তার কয়েকজন বন্ধু নেশাগ্রস্ত হয়ে ধর্ষণের চেষ্টা করলে নির্যাতন সহ্য করে পালিয়ে রক্ষা পান ওই নারী। বিপন্ন প্রজাতির পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে 4 জনকে আটক করে 1 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3 প্রজাতির 710টি পাখি। পরে পাখিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবমুক্ত করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে পাখির শিকার করে আসছিল। বন্যপ্রাণী নিধন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই ম্যাজিস্ট্রেট। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির পাখির তফসিলভুক্ত পাখিগুলো আপনার হচ্ছে যেগুলি আমাদের বিপন্ন প্রজাতির পাখি বলে বিবেচিত, সেই সমস্ত পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ বা শিকার করা আইনত নিষিদ্ধ। তারপর দুঃখজনক হলো কিছু কিছু লোকজন এই অপরাধগুলি করার চেষ্টা করে। আজকে আমরা এই 4 জনকে আটক করে প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। জমে উঠেছে ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচার। উন্নয়নের ঢাকা গড়তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেছে বিএনপি নেতারা। তারা বলছেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানানো হলেও কমিশন কোনো কিছুই দেখছে না। সাইদুল ইসলামের আরেকটি রিপোর্ট। ঢাকা 18 আসনের উপনির্বাচনের বাকি মাত্র 5 দিন। শেষ সময়ে জমজমাট প্রচারণা, স্লোগানে মুখর গোটা নির্বাচনী এলাকা। বিকালে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। আগুন, সন্ত্রাস আর বোমাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে নৌকায় ভোট চান তারা। শেখ হাসিনার নৌকা, সেই নৌকা আগামী 12 তারিখে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে, বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ। জুমার নামাজের পর পথসভা দিয়ে প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী। উত্তরার বিভিন্ন সড়কে মিছিল ও পথসভা করেন তারা। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদেশে বেকারের সংখ্যা বাড়ছে, এদেশে ভূমিহীনের সংখ্যা বাড়ছে, তাহলে এদেশের উন্নয়ন কার হচ্ছে? নির্বাচনে ভোট দিন এবং সেখানে
আপনাদের মনের কথা বলুন। 12 তারিখে গুম খুন হত্যা নির্যাতন সমস্ত অপশাসনের রায় ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। আগামী 12 নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। প্রায়ই বন্ধ থাকে পরিবহন চলাচল, মাঝে মধ্যেই সরে যায় ব্রিজের পাটাতন। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যান, ঘটছে দুর্ঘটনাও। বলছি রাজধানী সংলগ্ন কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রিজের কথা। বাকিটা সোহেল তালুকদারের ক্যামেরায় জানাচ্ছেন অখিল পোদ্দার। বুড়িগঙ্গার বুকে বুদ্ধিজীবী ব্রিজ তখনও নির্মাণ হয়নি। রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ করতে স্টিল কাঠামোতে তৈরি হয়েছিল হযরতপুর সেতু, তাও 19 বছর আগে। এরপর হয়েছে শুধুই সংস্কার, বেড়েছে ঝুঁকি, ঘটছে বহু দুর্ঘটনা। তারপরও থেমে নেই সব ধরনের চলাচল। হেমাদপুর থেকে যে গাড়িগুলো চিটাং রোডে যায় সেই গাড়িগুলো সব এইখান দিয়ে ঢুকে এবং এই ব্রিজটা এখন অকেজু হয়ে গেছে। প্লেট সরাই দেওয়া হয়, অনেক যানজট হয়, সারাদিন এভাবেই, কোনো শান্তি নেই। স্কুল কলেজে এখান দিয়ে আসা যাওয়া করি, তখন ব্রিজের অবস্থা এতই খারাপ থাকে যে আমাদের এখান থেকে পার হতেও ভয় করে। ব্রিজটি এখন চরম দুর্ভোগের আরেক নাম। পাশাপাশি চলতে পারে না দুটি যান, ঘন্টার পর ঘন্টা, তাই জটের ধকল সইতে হয় পথ চলতি মানুষকে। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় মানে হোন্ডাওয়ালারা বেশি, কারণ হঠাৎ করে আসতে থেকে পড়ে যায়। বড় বড় ডিস্ট্রিক্টটাক অনেক অসুবিধা হয়। পোস্তাকলা সেতু, বসিলা সেতু এবং বাবুবাজার সেতু, তার প্রধান রাস্তা হয়ে গেছে এই সড়ক। এই রাস্তাটা অপ্রশস্ত এবং এই ব্রিজটা মানুষ চলাচলেরই অনুপযুক্ত। সরকারের যে বর্তমান অগ্রযাত্রা, এইটাকে এগিয়ে নিতে হলে এইটা সময়ের দাবি। উপজেলা প্রশাসন বলছে নতুন বছরের শুরুতেই মিলবে সমাধান। এই ব্রিজটি 4 লেন হবে। এটা হয়তো ডিসেম্বরের শেষ দিকে এটা টেন্ডার হবে। ডিসেম্বরের টেন্ডার হলে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে এইটির কাজ শুরু করবে বলে আমি বিশ্বাস করি। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে সাপ্তাহিক হাটের দিনে পরিবহন জট ছড়াই বহু দূর। রাতের ভোগান্তি হয় আরো ভয়াবহ। হাটের দিন এই দুদিন বেশি পড়ে। ব্রিজটা বড় হলে জনগণের জন্য আরো অনেক সুবিধা হবে, যারা যানবাহন গাড়ি ঘোড়া চালায় ওদের জন্য সুবিধা হবে। কেরানীগঞ্জের হযরতপুরের এই ব্রিজটি বহু আগেই বাতিল হয়ে গেছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আর শত শত পরিবহন। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সন্দ্বীপ ঘিরে পর্যটন সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কারের দাবি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের রেকর্ড, একদিনে শনাক্ত 6 লাখের বেশি, ঝুঁকি বাড়ছে ইউরোপে। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। ফ্রান্সে ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। জুম্মার নামাজের পর পুরান ঢাকার জেলগেট এলাকায় সমবেত মুসল্লিরা ফ্রান্সকে বয়কটের আহ্বান জানান। একই সাথে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের কাছে দাবি জানান। দাবি আদায় না হলে ফ্রান্স দূতাবাস ঘেরাও করার হুমকিও দেন বক্তারা। পাশাপাশি ফ্রান্সে তৈরি সব ধরনের পণ্য বয়কটেরও আহ্বান জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে বিক্ষোভ মিছিল পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সন্দ্বীপ ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এজন্য অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সন্দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে নতুন জাহাজ নামানোর পাশাপাশি সাগরে বয়া বাতি লাগানোর কথা জানিয়েছেন স্থানীয় সাংসদ। বিপ্লব মজুমদারের তোলা ছবিতে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
সাগরকন্যা সন্দ্বীপ। এই দ্বীপের আছে শত বছরের ঐতিহ্য। দীর্ঘদিন অন্ধকারে থাকা দ্বীপটিতে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। জলোচ্ছ্বাস আর বন্যার ভয়াবহতা থেকে রক্ষায় নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। ফলে সন্দ্বীপ ঘিরে তৈরি হচ্ছে পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা। সরকার বেড়িবাঁধ করাতে আমাদের অনেক উপকৃত হচ্ছে। দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমানের এটা একটি বিশাল স্বপ্ন ছিল, এই দ্বীপবাসীকে বিদ্যুতের আলো আলোকিত করার জন্য। ভাবতে অবাক লাগতো এই বিদ্যুৎ কিভাবে আসবে, যেটা কখনো কল্পনার বাইরে আমাদের একটা স্বপ্ন। সেই স্বপ্ন উনি সাবমেরিন কেবলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এই স্বপ্ন উনি বাস্তবায়ন করলেন আর কি। সবার আগে স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভালো চিকিৎসা করলে আমরা আর চিটাগাং দিকে চলা যাব না। আসা যাওয়ার পথটা যদি আমাদের ক্লিয়ার করে দেয় তাহলে আমরা বহু সুবিধা ভোগ করতে পারবো। ন্যূনতম 1 কিলোমিটার যদি বৃদ্ধিকরণ করে এখানে যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হবে। এদিকে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে নতুন জাহাজ নামানোর কথা জানিয়েছেন স্থানীয় সাংসদ। পর্যটন শিল্পের কথা মাথায় রেখে সরকারিভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মূল ভূখণ্ড থেকে বিকেলের পর থেকে বিচ্ছিন্ন থাকে, সেই জন্য এখানে বয়াবাতি লাগানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেগুলো আমরা এই শীতের মধ্যেই এই কাজগুলি সম্পন্ন হবে বলে আশা করি। দুর্ভোগ লাঘবে কুমিরা গুপ্তছড়া ঘাটে জেটি স্থাপন সহ অবকাঠামোগত উন্নয়নে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে বলেই আশা সন্দ্বীপবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। জন্মান্ধ মিজানুর রহমান খুলে বসেছেন মোবাইল রিচার্জ এবং বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবসা। মুখস্থ রেখেছেন প্রায় 5000 গ্রাহকের মোবাইল নম্বর। অন্ধ হয়েও কোনো সমস্যা নেই তার আর্থিক লেনদেনে। 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা মিজানুর দরিদ্র সংসারের হাল ধরেছেন শক্ত হাতে। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। প্রতিভাবান এই জন্মান্ধ যুবক মিজানুরের বাড়ি কুড়িগ্রামের প্রত্যন্ত রৌমারী উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামে। 22 বছর বয়সে মিজানুরকে অন্ধত্ব আর সংসারের অভাবের কারণে লেখাপড়ার পাঠ 8ম শ্রেণীতে শেষ করতে হয়েছে। তবে এসব প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। 2017 সালে স্থানীয় বাজারে খুলে বসেন মোবাইল রিচার্জ ও বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবসা। প্রথম দিকে সামান্য অসুবিধা হলেও কিছুদিনের মধ্যে স্বাভাবিক মানুষের মতোই অভ্যস্ত হয়ে পড়েন। মুখস্থ করে নেন নামসহ 3000 মোবাইল নম্বর। এছাড়া 2000 গ্রাহকের কণ্ঠ শুনে কিংবা শেষ 2টি ডিজিট শুনে বুঝতে পারেন পুরো নম্বর। নির্ভুলভাবে চলে মোবাইল রিচার্জ সহ অন্যান্য ব্যবসা। একবারে 2টা সংখ্যা বললে আমি ফ্ল্যাক্সি লোড দিয়ে দিতে পারি। আমার কণ্ঠ শুনেই এখন আমরা টাকা দিতে পারি। চোখে দেখে না, কেমনে বের করে দেয়। সন্তানের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় মিজানুরের পরিবার। ডাক্তাররা বলছে যে এখন বয়স হয়তো বয়স হলে চেষ্টা করা যাবে, কোনো কিছু ভালো মন্দ হয়তো বাচ্চাটার। মিজানুরের অন্ধত্ব দেখে জামানত এবং বাড়ি ভাড়া ছাড়া আজীবনের জন্য দোকানটি বরাদ্দ দিয়ে রেখেছেন ঘরটির মালিক। যতদিন মধ্যে ওর বেঁচে থাকবে আমার দোকান করে বিনা ভাড়া বিনা জামানতে ও ব্যবসা করতে পারবে। চিকিৎসার জন্য কয়েক বছর আগে আর্থিক সহযোগিতা করেন স্থানীয় জনপ্রতিনিধি আর সরকারের বিভিন্ন প্রকল্পের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনপ্রতিনিধি হিসেবে আমি যতটুকু সহযোগিতা করা লাগে আমি সার্বিকভাবে তাকে সহযোগিতা করব। পরিবারটিকে দাঁড় করানোর জন্য যা কিছুই করার দরকার উপজেলা প্রশাসন রৌমারী সব ধরনের ব্যবস্থা করবে। ইচ্ছা শক্তির মাধ্যমে সকল প্রতিবন্ধকতাকে জয় করা যায় এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের বিস্ময় বালক জন্মান্ধ মিজানুর। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আমদানি কম হওয়ায় একদিনের ব্যবধানে হিলি স্থল বন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 35 থেকে 40 টাকা। ক্রেতারা জানান বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 75 থেকে 80 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 110 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা জানান দেশের বাজারে নতুন মরিচ উঠতে শুরু করায় আমদানি কমিয়েছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ আমদানির পরিমাণ নেমে এসেছে প্রায় অর্ধেকে। এদিকে চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে দাম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
এবার পেনসিলভানিয়ায় এগিয়ে গেলেন বাইডেন, পরিষ্কার হচ্ছে হোয়াইট হাউসের পথ, ট্রাম্পের নানা অভিযোগ। করোনার সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। শীত আসার আগেই বাড়ছে করোনা সংক্রমণের হার, 24 ঘন্টায় শনাক্ত 1469, মৃত্যু 15। পদ্মায় বসল 36তম স্পেন, আর বাকি মাত্র 5, দৃশ্যমান 5400 মিটার। চালু হলো 100 টাকা প্রিমিয়ামের বঙ্গবন্ধু সুরক্ষা বীমা, দরিদ্রদের কাছে পৌঁছাবে সেবা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।